শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা। নিরপেক্ষ বিচার চায় পরিবার। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিশন গঠিত হয়েছে, আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। ডেঙ্গু মোকাবেলায় মশক নিধনে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পরীক্ষা করা হবে আমদানি করা ওষুধের কার্যকারিতা। আশা করি আমরা প্রতিরোধ করতে পারবো এবং ডেঙ্গুর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। এবছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভোক্তা অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযান। অবশেষে কাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এখনো প্রস্তুত হয়নি অধিকাংশ স্টল। মব প্রতিরোধে সতর্ক থাকবে পুলিশ ও সোয়াট টিম। নড়াইলের বড়খোলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ। সোমবারে খুনোখুনি, নিহতদের স্বজনদের চাওয়া ন্যায় বিচার। গাড়ি বেড়ে সারিদার গিরে ফেলাই দিয়ে ঘর গিরে ফেলাই দিয়ে আনতেছে আর মারতেছে। আমার বাইরে বাইরে ফেলাইছে, আমার বাপরে বাইরে ফেলাইছে। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও 3 বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন। সকলের উপর, সকলের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করুন। আয় আল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি একথা বলেন। এ সময় পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ স্মরণ করে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পিলখানায় সংগঠিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। জানান, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। তাই ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সবাইকে সেই শপথ নিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে কোনো তদন্ত কমিশন হবে না। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনে যেসব সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। জানান, যথাযথ বিচার করা হবে এই হত্যাকাণ্ডের। পরে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই হত্যাকাণ্ড দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও দেশের মনোবল ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছিল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাও জানান তিনি। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে নিহত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের ছেলে রাকিন আহমেদ এই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
এবং যাদের দিয়ে গঠিত হয়েছিল, যে সমস্ত রিকমেন্ডেশন এসছে, এট এ গ্ল্যান্স আমি দেখেছি, পুরো দেখতে পারিনি। দিজ আর গুড। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি। দুটি রিপোর্ট হলেও তা আলোর মুখ দেখেনি। পুরো প্রতিবেদন প্রকাশ হলে প্রকৃত সত্য জানা যাবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। তৎকালীন ক্ষমতাসীনরা এর সাথে জড়িত ছিল বলেও দাবি করেন তিনি। আরও বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত হলে জাতির দায়মোচন হবে। প্রতিহিংসা নয়, ন্যায় বিচার চান বলেও উল্লেখ করেন তিনি। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি এই সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। জামায়াতে ইসলামীর আয়োজিত 28 ফেব্রুয়ারির ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে সচিবালয়ে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পরে সাংবাদিকদের তিনি জানান, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওই দিনের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাওয়াত খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং তিনি ইফতার অনুষ্ঠানে যাবেন বলেও আশ্বস্ত করেছেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনীতিতে পুরনো সংস্কৃতি যেন পুনরাবৃত্তি না ঘটে, সংসদই হবে সকল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আজ জামাত ইসলামীর পক্ষ থেকে সাংগঠনিকভাবে তার সঙ্গে প্রথম অফিসিয়ালি সাক্ষাৎ আমাদের ইফতার অনুষ্ঠানের দাওয়াত উপলক্ষে। সে কারণে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে উনিও সরকারের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, প্রচেষ্টার কথা তুলে ধরলেন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাব তার কাছে। রবিন, আজকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? আজও ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে তার সভাকক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি ইতিমধ্যেই অংশ নিয়েছেন এবং অংশ নিচ্ছেনও। অর্থাৎ এখন এই মুহূর্তে একটি বৈঠক চলছে, যে বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমাবেশক প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তার সঙ্গে বৈঠক করছেন এবং সেখান থেকেও নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা মিলবে প্রধানমন্ত্রীর তরফ থেকে। এবং এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনের বিষয়ে তার নির্দেশনা তিনি দিয়েছেন এবং সেই সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা যেন করা না হয় হতাহতের তালিকা প্রণয়ন করতে গিয়ে, সেই নির্দেশনাও দিয়েছেন তিনি। এর পরপরই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক এবং এরপর বিকেলে তিনি একটি ইফতার মাহফিলে যোগ দেবেন। এবারের রমজানে বা তার দেশের মাটিতে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ফেরার পর প্রথম রমজানে বলা চলে প্রথমবারের মতো কোনো ইফতার কর্মসূচিতে তিনি যোগ দিতে যাচ্ছেন এবং সেটি হচ্ছে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে তিনি সেনা কমপ্লেক্সে তিনি সেই ইফতার মাহফিলে যোগ দেবেন। আগামীকাল তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, বইমেলা উদ্বোধন বিকেলে এবং এর আগে দিনের শুরুতে 21শে পদকপ্রাপ্তদের সেই পদক প্রদান কর্মসূচি। অর্থাৎ প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবেই বলা চলে নির্দিষ্ট সময়ে অফিস করছেন এবং দিনভর নানান ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার কর্মযজ্ঞ পরিপালন করছেন। রবিন, অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। ডেঙ্গু মোকাবেলায় মশক নিধনের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে সরকার। সেই লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এমনটা জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর ধলপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম এবং ওষুধের কার্যকারিতা পরীক্ষার কার্যক্রমে যান তিনি। এ সময় জানান,
মশক নিধন ওষুধের বেশ কিছু নমুনা নেওয়া হয়েছে, এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। মন্ত্রী বলেন, ওষুধের কাজ না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবেলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি জনগণকে এই কার্যক্রমে সহায়তার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। আমরা তো উই আর ট্রাইং নাও। আশা করি আমরা প্রতিরোধ করতে পারবো। আমরা ডেঙ্গুর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। এবছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ইসলামী শরিয়া মতে আটা, যব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলো যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন মুসল্লিরা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক। সভায় আরও বলা হয়, এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যে তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের 14টি প্রতিষ্ঠানকে ৫১,০০০ টাকা জরিমানা করেছে র্যাব 2 ও ভোক্তা অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট। সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের মুদি দোকান কাঁচাবাজার অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পণ্যের ক্রয় রসিদ দেখাতে না পারা, মোড়কে মেয়াদের তারিখ না পাওয়া সহ বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এছাড়া অনেক দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় তাদের সতর্ক করা হয়। ব্যবসায়ীদেরকে ভোক্তার স্বার্থ সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং খাবারে ভেজাল বিরোধী অভিযান চলবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজান মাসে যেন বাজার মূল্য স্থিতিশীল থাকে, ভেজাল পণ্য, ভেজাল খাদ্য সামগ্রী যেন হোটেলে, রেস্তোরাঁয়, বাজারে বিক্রি না হয়, এজন্য সবাই কাজ করছে। প্রথমবার যেহেতু আমরা রমজান মাসে এসেছি, আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট ৫১,০০০ টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। ক্রয় রসিদ প্রদান সংরক্ষণ না করা, বিক্রয় রসিদ প্রদান না করা এবং মোড়কে মেয়াদ, মূল্য, উৎপাদন তারিখ, ওজন এগুলো না লেখার দায়ে আমরা এই জরিমানা আরোপ করেছি। কাল উঠছে বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলার পর্দা। মেলা নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত পুলিশ ও সোয়াট টিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হবে। মাঠে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য। তাছাড়া সাদা পোশাকেও থাকবে পুলিশের বিশেষ টিম। সাপ্তাহিক ছুটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া প্রায় 300 ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জানান, মেলা চলাকালীন দিন ও রাতে ভারী যানবাহন চলাচল করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। টিএসসি, দোয়েল চত্বর ও হাকিম চত্বরে থাকবে 3টি ডাইভারশন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই স্টলে আছে কিনা সেই ব্যাপারে সতর্ক থাকবে পুলিশ। মবের বিষয়েও সতর্ক থাকবে নিরাপত্তা বাহিনী। তবে এখনো পুরোপুরি স্টল রেডি হয়নি। ডিএমপির একটা স্পেশালাইজড ট্রেনিংপ্রাপ্ত টিম সহ অন্যান্য টিমগুলি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বইমেলা কেন্দ্রিক কিছু ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে।
নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অবসরপ্রাপ্ত পুলিশ আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন এর অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি 1995 সালের 15 নভেম্বর 153তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়াও সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। নবনিযুক্ত আইজিপি সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদলের কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। কেন্দ্রীয় ব্যাংকে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, গভর্নর পদে রদবদলের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এই বিষয়ে আহসান এস মনসুরের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলেছেন তিনি? গুঞ্জন চলছে, আমরা শুনতে পেরেছি ডক্টর আহসান এস মনসুরকে সরিয়ে তার স্থানে মোস্তাকুর রহমান একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসলে কোনো দপ্তর থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো করা হয়নি। তবে গভর্নর কিছুক্ষণ আগে অবশ্যই তার সচিবালয় থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেছেন এবং তার সেখান থেকে এই বিষয়টি আমরা কিছুটা আজ করতে পারি। হয়তো এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু এটি আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের এই গভর্নরের সাথে গত বছরের এক ধরনের বিরোধ তৈরি হয়েছে। বিশেষ করে ডিজিটাল ব্যাংকে লাইসেন্স দিয়ে নিয়ে আয়োজন করেছিল বাংলাদেশ ব্যাংকের অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা, এবং সেখানে গভর্নরকে স্বৈরাচার আখ্যা দেওয়ার মতো বেশ কিছু বিষয়ে তারা কথা বলেছেন, ব্যাংকের বার্তা নিয়ে তারা কথা বলেছেন, এবং সেই বিষয়ে অবশ্যই গভর্নরের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেই সব অফিসারদের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নেওয়া হয়েছিল এবং সেখানে তাদেরকে কারণ দর্শন কথা বলেছে। যারা অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলের যে সভাপতি সেক্রেটারি তাদেরকে যে সভাপতি সেক্রেটারি তাদেরকে ঢাকার বাইরে বদলি করে দেওয়া হয়েছিল। এইসব বিষয় নিয়ে আসলে সকালে গভর্নর কিন্তু সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। সেখানে তিনি যেটি বলেছিলেন যে তারা প্রশাসনিক মাধ্যম দিয়ে এগিয়ে যাবেন এবং এই বিষয়ে যদি চাকরি করতে হয় তাহলে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চাকরি করতে হবে। এবং সেখানে গভর্নরের এই পদত্যাগের গুঞ্জন নিয়ে তার কাছে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে আমি বাংলাদেশ ব্যাংকে সেবা করতে এসেছি, এখানে কোনো চাকরি করতে আসি না, এখান থেকে আমার পদত্যাগ করার বিষয় কয়েক সেকেন্ডের বিষয় মতো। কিন্তু সেখানে তিনি পদত্যাগ করেছেন কিনা সেই বিষয়টি আমাদেরকে বলেননি এবং বাংলাদেশ ব্যাংকের কোনো যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, ট্যারিফের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে ট্যারিফ চুক্তি হয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রক্রিয়া আছে। যেই আলোকে চুক্তি হয়েছিল সেটা আদালতের রায়ে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কিছু পণ্য এনে সরকার বাজার নিয়ন্ত্রণ করে, আর সেই পণ্যগুলোর বাজারই নিয়ন্ত্রণে আছে। বলেন, লেবুর দাম রোজার প্রথমে অস্বাভাবিক ছিল, কিন্তু 3 দিন পরে লেবুর দাম কমেছে। টিসিবির পণ্য বিক্রির সময় যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। ইউএস গভর্নমেন্ট সেকশন 122-এর অধীনে প্রথমে 10, তারপরে ইউনিভার্সাল সবার জন্য, এটা বাংলাদেশের জন্য না, সব দেশের জন্যই 15% ট্যারিফ ঘোষণা করেছে। আমাদের কাছে সরকারি পর্যায়ে কোনো ক্লারিফিকেশন আসেনি বা কোনো ইন রাইটিং কিছু আসেনি। তো সিনারিওটা আমি আবারও বলবো, এটা একটা বিকাশমান অবস্থান। 2,94,80,087 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক 2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12 নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এই কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন।
যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নূরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের পুরনো পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে বাড়বে খরচের বোঝা। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকার যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। আল আমিন হক অহনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি, যদিও সমালোচনা করেন কেউ কেউ। আমার পোশাক আমার প্রাইড, সো যখনই আমি যে পোশাক পরি না কেন সেই পোশাকে আমি সেই প্রাইডই ফিল করব। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই, ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারলো না যে আমরা এই রঙের পোশাক চাই না। পুলিশের এই উপলব্ধি, এটা আমরা বলি যে বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয়ের মধ্য দিয়ে পুলিশ আগের রঙের পোশাকে ফিরবে কি ফিরবে না সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এতটুকু আমরা বুঝি, এই দুই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে রাষ্ট্রের একটা বড় অর্থের অপচয় এখানে হয়েছে। এই অপচয় বহন করার মতো আর্থিক সক্ষমতা বা সামর্থ্য রাষ্ট্র হিসাবে আমাদের নেই। গেল বছর পুলিশ বাহিনীর প্রায় 2 লাখের বেশি সদস্যদের প্রত্যেকের জন্য 3 সেট করে নতুন পোশাক, বুটস, বেল্ট এবং ক্যাপের পেছনে 150 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 দশক ধরে চলা বিরোধ গড়ালো রক্তক্ষয়ী সংঘাতে। দীর্ঘদিন বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার মারা গেলেন বাবা, ছেলে সহ 4 জন, আহত কমপক্ষে 3 জন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামের এই প্রাণঘাতী সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতদের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। বিস্তারিত শেখ আল এহসানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রাম। সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যের রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কোলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোনো পক্ষ আর বিপক্ষ মারামারি ডাল সরকি নিয়ে এরা তো কিছু না। এত সেকেন্ড তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে গিরে ফেলাই দিয়ে, ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। কুপাই বেরিয়ে ফেলাইছে, আমার বাইরেও বেরিয়ে ফেলাইছে, আমার বাপরেও বেরিয়ে ফেলাইছে। আমার শ্বশুর নামাজ পড়ে উনি বইছে না শুইছে কে বলি, আমার শ্বশুরেও ওইরকম ধরে মারিছে। মির্জা বলেছে আমি বাজারতে খানিক দূর পার হয়ে গেলি, ওরাই 5-6 জন ওই জায়গাতে আমার দেখতেছে, আমার ফাঁকাই নিয়ে 9 জনে আমার মারিছে।
সেদিন সেহরির পর ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে কোপানো হয় খলিল শেখ, তার ছেলে মুন্না শেখ ও তাহাজ্জুদ শেখকে। এ সময় আরও কয়েকজনের উপর নৃশংস হামলা চালায় তারা। প্রতিরোধ করতে গেলে প্রাণ যায় প্রতিপক্ষের অসিকুর ফকিরের। প্রায় ১-১৫০ লোক এসে জায়গা আইসে এমনি মনে করেন যে গোমেতে ডায় উঠে মানুষ মেরে ফেলা। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। কিন্তু হঠাৎই এই নৃশংসতার কারণ কি? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন খলিল শেখ। হামলার আগের দিন লোকজন নিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন খলিল। সে সময় খায়রুজ্জামান মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন খবর জানতে পারে খায়রুজ্জামান। ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে খায়রুজ্জামান। এই বিষয়ে জানতে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি খায়রুজ্জামান মোল্লাকে। তার 2 বোন দাবি করেন হত্যার সাথে তাদের কেউ জড়িত নয়। মারা গেছে খলিল, ও বিশাল বিশাল খারাপ লোক, বুঝছেন। এখন ওই কয়জনে মিলে মনে করো অনেক কিছু করেছে আমার ভাইদের সাথে। ফোনগুলো তো বড়গাইতেরা আর উড়াই করেছে, বড়গাতি সুফিয়ান আছে না, ওইতে গুলিগুল্লা করেছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ, বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। ওখানে আমরা ইতিমধ্যে পুলিশ ডেপ্লয় করেছি যাতে করে তারা আর কোনো ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড জড়িত হইতে না পারে। আর ইতিমধ্যেই আমরা আসামিদেরকে এই ঘটনার সাথে, এই নৃশংস ঘটনার সাথে জড়িত আসামিদেরকে ধরার জন্য আমরা অভিযান শুরু করে দিয়েছি এবং 5 জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য এবং আমাদের অভিযান অব্যাহত আছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, নড়াইল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিলের রায় কাল ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে দুপক্ষের শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন আপিল বিভাগ। এই মামলায় 2023 সালে 30 নভেম্বর খান আকরাম খান সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো 7টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের রায়ে আসামিদের বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর আগে 2017 সালের 31 মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণ হারালেন 5 জন। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। গুরুতর দগ্ধ অবস্থায় আরও 4 জন চিকিৎসাধীন, যাদের 3 জনই শিশু। এর আগে মারা যান সাখাওয়াতের স্ত্রী নূরজাহান বেগম, সন্তান শাওন, ছোট ভাই সুমন এবং তার স্ত্রী আয়েশা। নিহতদের 3 জনকে কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 23 তারিখ ভোরে চট্টগ্রাম হালি শহরের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের 3য় তলায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসায় থাকা 9 জনই দগ্ধ হন। চাঁদপুরের কচুয়ায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। ভোররাতে কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধ মাহমুদুলের ছোট ভাই হাসান জানান, তার ভাবি খাদিজা আক্তার সেহরির খাবার রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। খাদিজাকে উদ্ধার করতে গেলে তার স্বামী মাহমুদুল ও হাসানের স্ত্রী শিউলি আক্তারও দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে রেফার করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজা আক্তারের শরীরের 35%, মাহমুদুলের 4% ও শিউলি আক্তারের শরীরের 2% দগ্ধ হয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ঘেঁষে চলছে গাছ কাটার মহোৎসব। গত 3 মাসে উধাও কয়েক হাজার গাছ। চারদিকে শুধু কাটা গাছের গোড়া। বাঁধ মেরামত কাজের আড়ালে এই গাছ নিধন নিয়ে উঠেছে নানান প্রশ্ন। সরকারের 3 দপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও বন বিভাগের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদের গাফিলতিতে উজাড় হাজারো গাছ। হুমকির মুখে পড়েছে নদী তীর, পরিবেশ ও জীববৈচিত্র্য। দেদারসে কাটা হচ্ছে গাছ। গত 3 মাস ধরে একের পর এক গাছ কাটার চিহ্ন হিসেবে শুধু গাছের গোড়া। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কয়েক হাজার গাছ দিনের আলোয় প্রকাশ্যেই হয়েছে লুটপাট।
পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, চুনারুঘাট উপজেলার রামশ্রী থেকে সদরের জালালাবাদ পর্যন্ত 14.5 কোটি টাকা ব্যয়ে খোয়াই নদীর বাম তীরে প্রায় 24 কিলোমিটার বাঁধ মেরামত কাজ শুরু করেছে তারা। এর আওতায় গত অক্টোবর থেকে শুরু হয় কাজ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে গাছ কাটছে তারা। 2 লক্ষ 80 লাখ টাকা দিয়ে কিনছি, তো তারা আমারে বলছে যেটা যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারা অনুমোদন দিয়েছে, গাছগুলো বিক্রি করছে। পরিবেশ কর্মীরা বলছেন, অবাধে গাছ কেটে নেয়ায় হুমকিতে পড়েছে নদী তীরবর্তী মানুষ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। গাছ কেটে ফেলার কারণে নদীর যে তীর এবং তীরবর্তী এলাকা সেগুলো দুর্বল হয়ে পড়বে এবং আগামীতে যখন বন্যা প্লাবন দেখা দেবে তখন দেখা যাবে যে খোয়াই নদীর যে কোনো এক জায়গায় ফাটল দেখা দিতে পারে, ভাঙন দেখা দিতে পারে। গাছ কাটার সাথে পানি উন্নয়ন বোর্ডের কারো সম্পৃক্ততা নেই দাবি করে নির্বাহী প্রকৌশলী জানান, চুরি ঠেকাতে পুলিশ ও বন বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। অনেক আগেই আমরা এই হবিগঞ্জ মডেল সদর থানাতে এবং শায়েস্তাগঞ্জ থানাতে আমরা লিখিতভাবে জানিয়েছি। তবে পুলিশ বলছে, অভিযান চালানো হলেও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাই এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার জন্য। তো ওনারা আমাদেরকে একটা পত্র প্রেরণ করেন, কিন্তু মামলা বাদী হয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে তারা অস্বীকৃতি জানালে। বন বিভাগের অভিযোগ, প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও কোনো যোগাযোগ করেনি পানি উন্নয়ন বোর্ড। তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণের পর চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। তবে বারণ করা সত্ত্বেও গাছ চুরি রোধে তৎপর না হওয়ার অভিযোগ বন বিভাগের। আমাদের কাজও শুরু হয়েছে, আমার যেটা ধারণা আনুমানিক মাসখানি হবে নিম্নে, কিন্তু তারা 4 তারিখে এসে আমরা নিষেধ করার পরে একটি চিঠি দিয়েছে, এটা আমি জানি না। কিন্তু এই প্রজেক্ট শুরু হওয়ার এবং কাজ শুরু হওয়ার আগে এই বিষয়টা আমাদেরকে অবগত করার প্রয়োজন ছিল, যেটা আমরা আসলে জানি না। এটা করলে হয়তো এই গাছগুলি ক্ষতি হতো না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছ রক্ষায় আন্তরিকতার ঘাটতি নেই তাদের। আমরা লোকটাকে ধরতে পারতেছি না যে কে বা কাটতেছে, যে বিভিন্ন সময় করে রাতের আধারে করে। তো যদি আমরা এরকম আপনাদের কাছেও হেল্প চাবো, যে যদি কেউ এরকম হাতে রাতে আমরা ধরতে পারি তো তার বিরুদ্ধে অবশ্যই আমরা মামলাতে যাব। সরকারের 3 দপ্তরের পারস্পরিক দায় সারা মনোভাবের মাঝে উধাও নদী তীরের কয়েক হাজার গাছ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। 25 বছর ধরে গণ ইফতার চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের অনন্য এক ঐতিহ্য। ধনী গরিব সবাই বসেন এক কাতারে। প্রায় 3 থেকে 5 হাজার মানুষের আয়োজন হয় প্রতিদিন। সব উপকরণ আসে দান থেকে। পুরো রমজান মাস জুড়ে চলে বিশাল কর্মযজ্ঞ। সকাল থেকে শুরু হয় কর্মযজ্ঞ। কয়েক হাজার মানুষের ইফতার আয়োজন চলে দিনভর। আসর নামাজের পর পাল্টে যায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের চিত্র। একে একে আসতে থাকেন সব শ্রেণী পেশার মানুষ। এক কাতারে বসে ইফতার করেন সবাই, যেখানে নেই ধনী গরিব বিভেদের দেয়াল। আলাদা প্রশান্তি ও আনন্দ খুঁজে পান অংশগ্রহণকারীরা। একসাথে এতগুলো সাথে ইফতার করাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি আগে কোনোদিন আসি নাই, আজকে প্রথম আসছি আমার বড় ভাইকে নিয়ে। সবাই আমরা একই কাতারে এখানে আমরা ইফতার করি। এটা একটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা বিরল ঘটনা। অনেকজন দেখে আসলে ভালো লাগতেছে। অনেক মানুষ এখানে, শ্রেণী পেশার মানুষ দেখতেছে, অনেক বড় আয়োজন। আমি সৌদি আরবও করছি, দুবাইও করছি, ওমানও করছি, এখানেও করতে। রোজাদার ব্যক্তি সমাবেত হয় এবং এই জায়গায় এরকম জমায়েত অনেক মসজিদে হয় না। গড়ে 3000 থেকে 5000 মানুষের ইফতার আয়োজনের সব উপকরণ আসে মানুষের দান থেকে। সরকারের কোনো সাহায্য নেওয়া হয় না। সোয়াবের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত কর্মতৎপর থাকেন স্বেচ্ছাসেবীরা। আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। তো এখানে সেরকম কাজটা মানুষে ওইরকম হিসাবে করে না, মানে একটা নিজের অনুভূতি ভালো লাগার থেকে করে আর কি। সবাই তো রোজাদার, সিয়াম সাধারণ মাস, সবার খেদমত করতে পারে, নিজেকে অনেক ভালো লাগে। ভালো লাগে যে আমি কাজ করতেছি, সবাই যেন খাইতে সুন্দর লাগে। আমার তো মানে একটা স্বভাবের জন্য আমি এসেছি। কেউ কারো স্বার্থের জন্য করে না, সবাই এখানে কাজ করে যেহেতু মানুষ স্বভাবের জন্য। 1967 খ্রিস্টাব্দে মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁর হাতে তৈরি এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ দিল্লির জামে মসজিদের আদলে করা। প্রায় 25 বছর ধরে এখানকার গণ ইফতার পরিণত হয়েছে ঐতিহ্যে। এই কাজটা 1996 থেকে শুরু করা হয়েছে।
এটা এখনো পর্যন্ত এভাবে চলে আসছে, দিন দিন এটার পরিসর বড় হচ্ছে। তো সব কিছু করতে আমাদের আল্লাহর মেহেরবানিতে কোনো কষ্ট হয় নাই। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ক্ষমতার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়নে অভিভাষণ প্রত্যাশীদের জন্য নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকে স্বাগত জানান তিনি। 100 মিনিটের বেশি সময় ধরে দেয়া বক্তৃতায় দেশের অর্থনৈতিক সংস্কার ও বৈশ্বিক ইস্যুতে নানা সাফল্যগাথার কথাও তুলে ধরেন ট্রাম্প। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর স্টেট অব দ্য ইউনিয়নের প্রথম ভাষণেই রেকর্ড করেছেন ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দিয়েছেন 100 মিনিটেরও বেশি সময় ধরে, ভেঙেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দেয়া 89 মিনিটের স্টেট অব দ্য ইউনিয়নের রেকর্ড। দীর্ঘ সময়ে কথা বলেন অর্থনীতি, অভিবাসন সহ বৈশ্বিক নানা ইস্যুতে। দায়িত্ব গ্রহণের পর অভিবাসন বিরোধী যে কঠোর অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, ভাষণের অধিকাংশ সময় জুড়েই ছিল তার পক্ষে সাফাই। তবে এবার সুর কিছুটা নরমও করলেন। 4 বছর ধরে লাখ লাখ অবৈধ অভিবাসী এদেশে বিনা যাচাইয়ে প্রবেশের পর এখন আমাদের সীমান্ত আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে নিরাপদ। গত 9 মাসে কোনো অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আমরা সবসময় মানুষকে বৈধভাবে আসতে দেব, যারা আমাদের দেশকে ভালোবাসবে এবং আমাদের দেশ পরিচালনায় কঠোর পরিশ্রম করবে। ক্ষমতায় যাওয়ার আগে অর্থনৈতিক সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা নিয়েও বড়াই করে বলতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। দাবি করেন তার আমলেই হয়েছে অভূতপূর্ব পরিবর্তন। উত্তরাধিকার সূত্রে এমন একটি দেশ পেয়েছিলাম যার অর্থনীতি স্থবির, মুদ্রাস্ফীতির রেকর্ড মাত্রায়, খোলা সীমান্ত, অপরাধের মাত্রা চরমে এবং বিশ্বজুড়ে যুদ্ধ ও বিশৃঙ্খলা। কিন্তু আজ মাত্র 1 বছর পর মর্যাদা ও গর্বের সাথে বলতে পারি যে এমন এক রূপান্তর করেছি যা আগে কেউ কখনো দেখেনি। ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনাকেও বীরত্ব হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। একসময় শত্রু দেশ হিসেবে গণ্য করলেও কারাকাসকে এখন নতুন সহযোগী আখ্যা দেন। জানান দেশটি থেকে 80 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল পেয়েছে ওয়াশিংটন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে না পারলেও গাজায় যুদ্ধবিরতিতে সাফল্যের দাবি করেন তিনি। ইরান ইস্যুতেও তুলে ধরেন পরিকল্পনা। আমার পছন্দ হলো কূটনীতির মাধ্যমে ইরানের সমস্যা সমাধান করা, কিন্তু একটা কথা নিশ্চিত, আমি কখনোই সন্ত্রাসের 1 নম্বর পৃষ্ঠপোষক দেশকে পারমাণবিক অস্ত্র ধারণ করতে দেব না। রীতি অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে এ ভাষণ প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। স্টেট অব দ্য ইউনিয়নে মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় বিক্ষোভ আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে ক্যাপিটল হিল। রাষ্ট্রপ্রধানকে হত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেন ইলহান ওমর সহ কয়েকজন আইন প্রণেতা। অভিবাসনের কড়াকড়ি এবং অ্যাবস্টেইন কেলেঙ্কারির প্রতিবাদে ব্যাজ ধারণ করেন অনেকে। এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আলিয়া রহমানকে বের করে দেয়া হয়। স্টেট অব দ্য ইউনিয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে তাকে হত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। এই প্রতিবাদে যুক্ত হন রাশিদা তালিব সহ আরও কয়েকজন আইন প্রণেতাও। মুহূর্তেই স্টেট অব ইউনিয়নের ভাষণস্থল পরিণত হয় বিরোধী পক্ষের প্রতিবাদের স্থান হিসেবে। ট্রাম্পের বর্ণবাদী আচরণ নিয়ে ক্ষোভ জানানোয় বের করে দেয়া হয় ডেমোক্রেট নেতা অ্যাল গ্রিনকে। ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই এপস্টিন ফাইলের বিস্তারিত প্রকাশের দাবি জানিয়ে ব্যাজ ধারণ করেন। অন্যদিকে কংগ্রেস সদস্য রাশিদা তালিব পরিধান করেন অভিবাসন সংস্থা আইসিকে গালি দেয়া ব্যাজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আলিয়া রহমান। অভিবাসন বিরোধী অভিযান নিয়ে সোচ্চার বহুল আলোচিত এই কর্মীকেও বের করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে বিভিন্ন দেশে যুদ্ধ ইস্যুতে হয় সমালোচনা। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি অন্তত 8টি যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। ক্ষমতা নেয়ার 10 মাসে 8টি যুদ্ধ বন্ধ করেছি। পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াই পরমাণু যুদ্ধে গড়াতো যদি আমি উদ্যোগ না নিতাম। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মৃত্যু হতো। ট্রাম্পের ভাষণের প্রতিবাদে বিক্ষোভ হয় ওয়াশিংটন ডিসিতেও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
দেশ জুড়ে সহিংসতা ও অরাজকতার মধ্যে মেক্সিকোর একটি কারাগার থেকে পালিয়েছে কমপক্ষে 23 কয়েদি। সেনা অভিযানে নিহত মাদক সম্রাট এল মেঞ্চোর সন্ত্রাসীরা কারাগারের জেল ভেঙে বের করে তাদের। পলাতক সন্ত্রাসীদের পাকড়াও করতে চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। সাম্প্রতিক সহিংসতার পর এবার শীর্ষ সন্ত্রাসীদের জেল পালানোর ঘটনায় চরম আতঙ্কে স্থানীয়রা। এমন পরিস্থিতিতে দেশটিতে আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজন নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এখানে সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী, পথে পথে আগুনে পোড়া যানবাহন, শহর জুড়ে সহিংসতার আলামত স্পষ্ট। রোববার সেনা অভিযানে মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড এল মেনচোকে আটক ও হত্যার প্রতিশোধ নিতে মেক্সিকোর বিভিন্ন শহরে এমন তাণ্ডব চালায় তার অনুসারীরা। চারিদিকে বিশৃঙ্খলার মাঝে জালিস্কো রাজ্যের পুয়ের্তো ভাল্লার্তো শহরের কারাগারের দরজা ভেঙে ফেলে সন্ত্রাসীরা। জেল থেকে পালায় কমপক্ষে 23 কয়েদি। এ ঘটনা প্রকাশ পাওয়ায় দেশটির অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে আরও। এই জালিস্কো প্রদেশেও এবছর ফিফা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এমন সময় এ ধরনের ঘটনা বিদেশি অতিথিদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয়রা। আমাদের দেশে যা ঘটেছে তা যে কোনো দেশেই হতে পারে, তবে অতিথিদের নিরাপদ এবং সুরক্ষিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি বিশ্বকাপের সময় এ ধরনের সহিংসতা ঘটবে না। এখন পর্যন্ত আমরা কেউই সুরক্ষিত নই। পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বকাপের সময়ে যেসব বিদেশি অতিথি আসবেন তারা সবাই ঝুঁকির মধ্যে পড়বে। পলাতক ভয়ঙ্কর সন্ত্রাসীদের খোঁজে দেশজুড়ে চলছে চিরুনি তল্লাশি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। চীনের কাছ থেকে অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল CM-302 কিনতে যাচ্ছে ইরান। সুপারসনিক মিসাইলটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে সহজেই ফাঁকি দিতে পারে যে কোনো রাডার। দ্রুততম গতিতে আঘাত করতে সক্ষম 290 কিলোমিটারের মাঝে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে। বিশ্বের সেরা অ্যান্টিশিপ মিসাইলের দাবি নিয়ে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে অত্যাধুনিক এই মিসাইলটি ইরানের হাতে এলে তা ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য। CM-302 চীনের সমর ভাণ্ডারে থাকা সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল। এ দফায় জাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র পেতে চলেছে ইরান। ইরানের প্রশাসনিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, গেল 2 বছর আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কিনতে বেইজিংয়ের সাথে আলোচনার টেবিলে বসেছিল তেহরান। গেল বছর ইরান ইসরায়েল যুদ্ধের পর নতুন করে গতি পায় এই আলোচনা। ধারণা করা হচ্ছে গেল বছর ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ও একদল উচ্চপদস্থ সামরিক প্রশাসনিক কর্মকর্তার চীনে অত্যন্ত গোপনীয় এক সফরের মধ্য দিয়ে এই চুক্তি চূড়ান্ত হয়। সুপারসনিক মিসাইলটি দ্রুতগতিতে আঘাত করতে সক্ষম 290 কিলোমিটার রেঞ্জের যে কোনো লক্ষ্যবস্তুতে। পাশাপাশি সি স্কিমিং প্রযুক্তি কাজে লাগিয়ে উঠতে পারে সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে, যে কারণে শত্রুপক্ষের যে কোনো হাইটেক রাডার সহজেই ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে ক্ষেপণাস্ত্রটি। শিপ, এয়ার ও সারফেস 3 পদ্ধতিতেই সফলভাবে লঞ্চিংয়ের মাধ্যমে মিসাইলটি ধ্বংস করতে পারে যে কোনো জাহাজ, ডুবিয়ে দিতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার। বিশ্বের সেরা অ্যান্টিশিপ মিসাইল দাবিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এরই মাঝে CM-302-কে তুলনা করা হচ্ছে রুশ মালিকানাধীন বিখ্যাত ব্রাহ্মোস মিসাইলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিটি ইরানের হাতে এলে বদলে যেতে পারে দেশটির সামরিক সক্ষমতার সমীকরণ। যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে ইরান। মিসাইলটির পাশাপাশি সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম, অ্যান্টি ব্যালিস্টিক ও অ্যান্টি স্যাটেলাইট মিসাইল কেনার বিষয়েও চীনের সাথে আলোচনা করছে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর পুরোনো পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কারা ওই হত্যাকাণ্ডের সহযোগী, কোন দেশের মদতদাতা, এসবই জাতির সামনে তুলে ধরা উচিত। কোনো এক অজানা কারণে আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়টিকে ধামা চাপা দেওয়া হচ্ছে বারবার। পাশাপাশি এই ঘটনায় বিনা অপরাধে আটক অসংখ্য বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর
নির্দেশনায়, সহযোগিতায়, মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে, বিচারের মুখোমুখি হতে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।